আসসালামু আলাইকুম। আমরা আজকে স্ট্রোক মেডিসিন নিয়ে আলোচনা করা শুরু করবো ইনশাল্লাহ। স্ট্রোক রিলেটিভলি হাই ইয়েল টপিক হয়, আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। এর জন্য টপিকটা দুইটা ভিডিওতে আমরা ভাগ করবো, এবং এই ভিডিও অর্থাৎ ফার্স্ট ভিডিওতে আমরা ইনশাল্লাহ স্ট্রোকের একটা জেনারেল আউটলুক, এটার প্যাথোফিজিওলজি, এটার রিলেটেড কিছু সিনড্রোম, এগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, এবং অ্যানাটমিক্যাল টাইনগুলিও দেখার চেষ্টা করবো যে কোন লোবের লেশনের জন্য কী কী প্রবলেমস দেখা দিচ্ছে। তো লেটস স্টার্ট। ফার্স্টলি হচ্ছে একটা ওভারঅল স্ট্রোক পেশেন্ট এক্সামিনেশনে আমরা কী কী ফাইন্ডিংস পেতে পারি। তো জেনারেল এক্সামিনেশনে তার ওভারঅল যে কন্ডিশন সেইটা যদি অ্যাসেস করে দেখি, তার হচ্ছে ডিগ্রি অফ কনসিয়াসনেস কেমন, তার গেজ ডেভিয়েশন আছে কিনা, এটা পার্টিকুলারলি থার্ড অর সিক্স নার্ভ পালসিতে সম্ভবত দেখা যায়। দেন হচ্ছে ফেশিয়াল অ্যাসিমেট্রি আছে কিনা, যেটা সেভেন্থ নার্ভ রিলেশনে দেখা যায়। দেন হচ্ছে আমরা ওভারঅল স্কিন কন্ডিশনটা দেখি, তার স্কিনে কোনো র্যাশ আছে কিনা, জ্যান্থোলেজমা আছে কিনা। জ্যান্থোলেজমা ইন্ডিকেট করে তার কোলেস্ট্রলের ডিগ্রিটা বেশি, যেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসকে ইন্ডিকেট করে, যার কারণে স্ট্রোক হওয়ার রিস্কটা বেড়ে যায়। সো এটা একটা থিং টু ওয়াচ আউট ফর। দেন র্যাশ, যেটা বলছিলাম, র্যাশ হচ্ছে বিভিন্ন ভাস্কুলাইটিক ডিসঅর্ডার বা হচ্ছে স্প্লিন্টার হেমোরেজ যদি থাকে নেলসে, এগুলিকে ইন্ডিকেট করে। দেন হচ্ছে কালার চেঞ্জ আছে কিনা, কোনো ডিপ ভেইন থ্রম্বোসিস বা লিম্ব ইস্কেমিয়া আছে কিনা, কারণ এগুলি হচ্ছে পালমোনারি এম্বোলিজমকে রেসপোজ করে কমনলি, বাট এটা সেরেব্রাল এম্বোলিজমও করতে পারে, এবং সেরেব্রাল এম্বোলিজম হলে হচ্ছে ইস্কেমিক স্ট্রোক ডেভেলপ করার রিস্ক বেড়ে যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের জেনারেল আউটলুক। এবার হচ্ছে হায়ার সাইকিক ফাংশন, টপ টু বটম আমরা যদি দেখি, মাথা থেকে পা পর্যন্ত হায়ার সাইকিক ফাংশন ব্রেইনে কী অবস্থায় আছে। আমরা হচ্ছে ডিস দিয়ে দুইটা দেখি, ডিসফেজিয়া, ডিস আর্থ্রিয়া। দেন হচ্ছে তাদের অ্যাটেনশন, কোনো নেগলেক্ট আছে কিনা, ইউনিল্যাটারাল। দেন হচ্ছে একটা অ্যাব্রিভিয়েটেড মেন্টাল টেস্ট আমরা নিয়ে নিই। এরপরে হচ্ছে আমরা একটু নিচে নামি, ব্রেইন থেকে তাদের আইজ অ্যান্ড ফেসের দিকে যাই, ক্র্যানিয়াল নার্ভসের কী অবস্থা সেটা দেখি। আইজে আমরা হচ্ছে বিভিন্ন ফিচার্স পাই, এটা একটা হাই ইয়েল জিনিস। একটা স্ট্রোক পেশেন্টের আই চেঞ্জেস কী কী থাকতেছে। তো আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথির চেঞ্জ পেতে পারি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির চেঞ্জ পেতে পারি, কোলেস্ট্রল এম্বোলাই থাকতে পারে ফান্ডোস্কোপিতে, সাব হ্যালয়েড হেমোরেজ দেখা দিতে পারে, এটা পার্টিকুলারলি হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজের পর দেখা যায়। রেয়ারলি ইন স্ট্রোক প্যাপিলিডিমা দেখা যায়, এটা স্ট্রোকের কমন ফিচার না, বাট দেখা যেতে পারে। এরপর হচ্ছে ক্র্যানিয়াল নার্ভস রিলেটেড টু আইয়ের কথা যদি বলি, এটা হচ্ছে আমাদের 3, 4, 6, যেটা এক্সট্রাকোলার মাসেল সাপ্লাইতে ভূমিকা রাখে, তাদের পালসি দেখা যেতে পারে, তখন হচ্ছে গেজ ডেভিয়েশন দেখা যেতে পারে। সেকেন্ড ক্র্যানিয়াল নার্ভের লেশনের জন্য ভিজুয়াল ফিল্ড লস হতে পারে, হর্নার সিনড্রোম ডেভেলপ করতে পারে, সেখানে পার্শিয়াল টোসিস, মায়োসিস, অ্যানহাইড্রোসিস, দেন হচ্ছে এন্ডাপথলমোসিস, এগুলো দেখা যায়। মানে হচ্ছে চোখ গর্তে ঢুকে যায়, চোখের একটা পাপড়ি নিচে নেমে আসে, ইউনিল্যাটারালি সোয়েটিং কমে যায়, আর হচ্ছে পিউপিল কনস্ট্রিক্টেড থাকে। এছাড়া হচ্ছে ইন্ট্রানিউক্লিয়ার অপথলমোপ্লেজিয়াও ডেভেলপ করতে পারে। তো আমাদের চোখ গেল, এরপর হচ্ছে একটু নিচে নামে আমরা গলা পর্যন্ত আসি। গলায় হচ্ছে আমরা পাবো ক্যারোটিড ব্রুই, আর নার্ভের মধ্যে হচ্ছে নার্ভ 7 এবং নার্ভ 9-এর পালসি, অথবা নার্ভ 12-এর পালসি। টেস্টটা করা হচ্ছে তাদের সোয়ালোয়িংটা দেখে, তাদের ডিসফেজিয়া আছে কিনা। এরপরে হচ্ছে আমরা আরেকটু নিচে যদি নামি, আমরা পেরিফেরিতেও যেতে পারি, অথবা হচ্ছে আমরা ট্রাঙ্কটাও আগে দেখতে পারি। সো পেরিফেরি যদি আগে দেখি, আমরা মোটর সিস্টেমগুলি দেখে ফেলতে পারি। মোটর সিস্টেম, সেন্সরি সিস্টেম, দুইটা টেস্ট একসাথে, মোটর অ্যান্ড সেন্সরি। এখন মোটর সিস্টেমে আমরা দেখি, ফার্স্টলি টোন দেখি, পাওয়ার দেখি, দেন হচ্ছে কোঅর্ডিনেশন দেখি, রিফ্লেক্সেস দেখি। রিফ্লেক্সেসের মধ্যে টেন্ডন রিফ্লেক্স অ্যান্ড প্ল্যান্টার রিফ্লেক্স, যেটা হচ্ছে বেবিনস্কি সাইন পজিটিভ কিনা এটা অ্যাসেস করি। আর পাওয়ারে আমরা টেস্ট করার সময় প্রোনেটার ড্রিফট জিনিসটা চেক করি। এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। যদি কোনো পেশেন্টকে এরকম করে হাত এই অবস্থায় দেওয়া, মানে এরকম অবস্থায় রাখতে বলে, মানে সুপাইনেটেড পজিশনে, সেইটা হচ্ছে আস্তে আস্তে উইথ টাইম, যদি চোখ বন্ধ করে থাকে সে, এটা হচ্ছে এরকম প্রোনেটেড পজিশনে আবার চলে আসে। তো এটাই হচ্ছে প্রোনেটার ড্রিফট, মানে সুপাইনেটেড পজিশন থেকে আবার প্রোনেটেড পজিশনে চলে আসে। এটা একটা পাওয়ারের টেস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সেন্সারি ইয়েগুলো সিস্টেমগুলো দেখি। আমরা টাচ সেন্সেশন দেখি, পার্টিকুলারলি ফাইন টাচ, কটন দিয়ে অ্যাসেস করা হয় ডরসাল কলাম ঠিক আছে কিনা। দেন হচ্ছে আমি এখানে লিখি নাই কিনা, টেম্পারেচারটা চেক করা হয়, টেম্পারেচার অর পেইন, দুইটাই হচ্ছে ল্যাটারাল কলাম সম্ভবত অ্যাসেস করার জন্য ইউজ করা হয়। সো এইটাও হচ্ছে আমরা কোনো পিন দিয়ে চেক করতে পারি, বা কোনো কোল্ড সাবস্ট্যান্স। দেন হচ্ছে জয়েন্ট পজিশন সেন্স, আমরা হচ্ছে এরকম করে একটা আঙ্গুল ধরে এটাকে উঁচু, মানে উপরে, মানে সামনে পিছনে, উপরে নিচে, ডানে বামে, যে কোনো দিকে আমরা এটাকে মুভ করে পেশেন্টকে আস্ক করি, চোখ বন্ধ করার পর আর কি এটা মুভ করা হয়। দেন আস্ক করি যে সে বুঝতে পারছে কিনা চেঞ্জেস।
তো সে যদি ঠিকমতো আইডিয়া দিতে পারে যে ঠিকমতো সে বুঝতে পারতেছে, সো ইটস ইনট্যাক্ট। আর নাও হতে পারে আর কি, বিশেষ করে স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে। দেন হচ্ছে কর্টিক্যাল সেন্সরি ফাংশনে কোনো ডিফেক্ট আছে কিনা, লাইক সেন্সরি ইনঅ্যাটেনশন বা নেগলেক্ট। মানে এরকম দেখা যায় যে ডার্মাটম বরাবর আর কি, বা যে এরিয়া বরাবর স্ট্রোকের জন্য ইনভলভ হয়েছে, সেই জায়গাগুলিতে পেশেন্ট হচ্ছে কম করতেছে, অ্যাটেনশন দিতেছে। লাইক যদি একটা সাইড আর কি ইনভলভ হয়, লাইক একটা হাত ইনভলভ হলো, এখন এই হাতটা পেশেন্ট হচ্ছে হাত ধুবে না বা এই হাতের কোনো যত্ন নেবে না, একটা ইনঅ্যাটেনশন বা নেগলেক্টের ফিচার এখানে দেখা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ওভারঅল আমি বলে ফেলি, তা হাতের প্রসঙ্গে আসছে। তো আমরা হচ্ছে আর্মে দেখবো হচ্ছে ব্লাড প্রেশার, এবং হচ্ছে রিস্টে দেখবো হচ্ছে পালস। ব্লাড প্রেশারে হচ্ছে আমরা কোনো কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার আছে কিনা এটা অ্যাসেস করি, এবং এটা স্ট্রোকের এটিওলজি ডিফারেন্সিয়েশনে হেল্প করে। পার্টিকুলারলি পালসে হচ্ছে আমরা পেতে পারি ইরেগুলার পালস, যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের একটা ফিচার। এবং আমি পার্সোনালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট স্ট্রোক নিয়ে আসতে আমার লিমিটেড এক্সপিরিয়েন্সে দেখছি, সো ইটস প্রিটি কমন আই থিঙ্ক। আর ব্লাড প্রেশারে হচ্ছে আমরা মাইট্রাল স্টেনোসিসের ফিচার্স পেতে পারি, লাইক loud S1 with opening snap and mid-diastolic murmur. Then হচ্ছে মারমার পেতে পারি as a sign of infective endocarditis. তারপর হচ্ছে হাই ভলিউম, লো ভলিউম, এগুলি হচ্ছে আমরা অ্যাসেস করে ফেলতে পারি ব্লাড প্রেশারের সাথে। এরপরে আমরা যদি যাই, ট্রাঙ্কে যাই, আমরা হচ্ছে লাংসের অবস্থাটা বোঝা ট্রাই করতে পারি। অক্সিজেন স্যাচুরেশন কেমন, বা হার্ট ফেলিয়ারের ফিচার থাকলে অ্যাসোসিয়েটেড পালমোনারি এডিমা আছে কিনা। দেন হচ্ছে অর্গানোমেগালি ডেভেলপ করছে কিনা এটা দেখতে পারি। পালপেবল ইউরিনারি ব্লাডার আছে কিনা, এটা হচ্ছে ইউরিনারি রিটেনশনকে ইন্ডিকেট করে, যেটা স্ট্রোক পেশেন্টদের কমনলি থাকে। এই জন্য ম্যাক্সিমাম স্ট্রোক পেশেন্টদের একটা ফলিস ক্যাথেটার লাগানো থাকে। এরপরে হচ্ছে আমরা স্ট্রোক পেশেন্টের যদি সে তার পায়ে সেন্সেশন থাকে, তার হাঁটা চলাটা আমরা দেখি, যে তার গেইটটা, এটা ইউজুয়ালি স্ট্রোক পেশেন্টরা পায়ের লেশন নিয়ে আসে, পা কাজ করে না এরকম অবস্থায় আসে, সো এটা ইউজুয়ালি পসিবল হয় না। বাট যদি পসিবল হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা গেইটটা দেখেও কোন এরিয়ার লেশন সেটা একটা ধারণা করতে পারি। লাইক অ্যাটাক্সিক গেইট হচ্ছে সেরেবেলার লেশনের জন্য ইন্ডিকেটিভ, সেরেবেলার লেশন। তারপর হচ্ছে তাদের রমবার্গ সাইন দেখতে পারি। রমবার্গ সাইন হচ্ছে একটা পেশেন্টকে দাঁড় করিয়ে দেন হচ্ছে তাদের হাতটা এরকম আউটস্ট্রেচ রেখে, যে এরকম আউটস্ট্রেচ হ্যান্ডস রেখে হচ্ছে তাদের প্রথমে চোখ খুলে দেন চোখ বন্ধ করে আর কি টেস্ট করা হয়। যদি চোখ বন্ধ করার পর সে ফল করে, তার হচ্ছে প্রোপ্রিওসেপটিভ একটা সমস্যা আছে, মানে ইন্টারনাল সেন্সরি অর্গান কাজ করতেছে না, এরকম একটা ইন্ডিকেশন আমরা পাই। অ্যান্ড এইটা ইন্ডিকেট করতে পারে ভ্যারিয়াস টাইপস অফ লেশনস, লাইক টেবিস ডরসালিস, যেটা হচ্ছে সিফিলিসে পাওয়া যায়, নিউরোসিফিলিসে। দেন হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসেও এই সাইনটা পাওয়া যায়। সো এরকম বিভিন্ন ধরনের প্রবলেম পাওয়া যায়, লাইক স্পাইনাল কর্ডের বিভিন্ন লেশন। তো এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিসেও হেল্প করে। সো মোরলেস একটা স্ট্রোক পেশেন্টের ইনিশিয়াল ইমপ্রেশন এগুলি হতে পারে। নেক্সট আমরা আসি হচ্ছে একটা স্ট্রোক পেশেন্টের র্যাপিড অ্যাসেসমেন্ট কীভাবে করা হয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড ক্রাইটেরিয়া। তো প্রথমে হচ্ছে স্ট্রোক পেশেন্টের আমরা গ্লুকোজ লেভেল এবং ব্লাড প্রেশারটা মেজার করি। তো যদি সিগনিফিক্যান্ট হাইপারটেনশন থাকে সেক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট লাগতে পারে, পার্টিকুলারলি অ্যাকিউট ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজে আমরা দেখতে পারি এটা। এরপরে হচ্ছে আমরা তাদের জেনারেল এক্সামিনেশন করে দেখি, লাইক আমরা হচ্ছে অ্যারাউন্ড 11টা সম্ভবত টেস্ট করে দেখি। এর মধ্যে আমরা যদি টপ টু বটম যাই, আমাদের ফার্স্টলি হচ্ছে কিছু কোয়েশ্চেন্স তাদের করা লাগে। হায়ার সাইকিক ফাংশন, এটা হচ্ছে 1 নাম্বার। আমাদের 1-এর আবার ABC আছে। লেভেল অফ কনসিয়াসনেসটা জাজ করা হয়, তাদের ওরিয়েন্টেশন আছে কিনা, এজ অ্যান্ড মান্থ তাদের জিজ্ঞেস করা হয়, এবং হচ্ছে কিছু সিম্পল ইনস্ট্রাকশন দিয়ে তাদের আর কি চেক করা হয় সেটা ফলো করতে পারছি না। তো লেভেল অফ কনসিয়াসনেস আমরা হঠাৎ ডাক দিয়ে বা পেইন স্টিমুলেশন দিয়ে আর কি অ্যাসেস করে থাকি। যদি দেখা যায় যে কিনলি রেসপন্সিভ, তখন হচ্ছে ভালো আছে, সেক্ষেত্রে রিস্ক নাই, সো স্কোর 0। দেন হচ্ছে মাইনর স্টিমুলেশন দিলে, একটা ঝাঁকি দিলে বা একটা ডাক দিলে সে জেগে উঠতেছে, তাইলে হচ্ছে মাইনর। পেইন দিলে জেগে উঠলে হচ্ছে 2, পেইন ছাড়া জাগতেছে না। আর ইভেন পেইনেও যদি না জাগে, টোটালি আনরেসপন্সিভ বা অ্যাবনর্মাল পোস্টার দেখাচ্ছে, সেক্ষেত্রে 3, এরকম আর কি অ্যাসেস করা হয়। দেন হচ্ছে মান্থ অ্যান্ড এজ আস্ক করে, দেন হচ্ছে আইস ক্লোজ অ্যান্ড স্কুইজ হ্যান্ড, 2টা ইনস্ট্রাকশন পরপর দিলাম। এক্ষেত্রে 2টাই করতে পারলে 0 পয়েন্ট, একটা করতে পারলে +1, আর কোনোটাই করতে না পারলে +2। এইভাবে আর কি আমরা
অ্যাসেস করে থাকে তার সাইকিক ফাংশন। একবারে আমরা লাস্টগুলি দেখে ফেলি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ডিজার্ট্রিয়া অ্যান্ড ইনঅ্যাটেনশন। তো এই জিনিসগুলি হচ্ছে আমরা কোয়েশ্চেন আস্কের মাধ্যমেই করে থাকি। লাইক এখানেও আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেখতে পারি যে লিফট ইউর আর্মস, ক্লোজ ইউর আইজ, এই জিনিসগুলি আস্ক করতে পারি। এখন দেখা যায় যে তার ল্যাঙ্গুয়েজ সেন্স ঠিক আছে কিনা, হচ্ছে এটা রিসেপটিভ অ্যাফেশিয়া আছে কিনা, মানে সে ইনস্ট্রাকশন শুনতে পাচ্ছে কিনা। আবার হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাসফেশিয়া, এটা অ্যাসেস করার জন্য তাদের বিভিন্ন লোকদের দিকে পয়েন্ট করে জিজ্ঞেস করা হয় যে তাদের নাম বলতে পারতেছে কিনা। যেরকম নার্সকে দেখিয়ে সে নার্স কিনা এটা যদি জিজ্ঞেস করে, বা হচ্ছে পরিচিত কাউকে দেখিয়ে, বা যদি কোনো ঘড়ি দেখিয়ে, এইসব দেখিয়ে যদি আমরা আস্ক করি, দেন হচ্ছে যদি অ্যান্সার দিতে পারে তাহলে তো ভালো, আর না দিতে পারলে নমিনাল ডিসফেশিয়া, মানে সে নাম বলতে পারতেছে না, এটাকে অ্যাসেস করা হয়। এরপর হচ্ছে ডিজার্ট্রিয়া, তার মানে যে সাউন্ড করতে পারতেছে বাট সাউন্ডগুলি কতটা ক্লিয়ার সেটা আর কি চেক করা হয়। লাইক এরকম একটু কমপ্লেক্স ওয়ার্ড লাইক টিপ টপ, 50-50 এগুলি আস্ক করে আর কি জিজ্ঞেস করা হয়। যেরকম আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কমনলি জিজ্ঞেস করা হয় হচ্ছে লাল মনিরহাট, এটা মোটামুটি একটু ডিফিকাল্ট ওয়ার্ড উচ্চারণ করার ক্ষেত্রে। সো এটা যদি করতে পারে তাহলে তো ভালো, না করতে পারলে অনেক সময় স্ক্যানিং অফ স্পিচ দেখা যায়, লাইক লাল মনির হাট এভাবে অনেকে উচ্চারণ করে, সেটা হচ্ছে সেরেবেলার লেশনে কমনলি দেখা যায়। তারপরে হচ্ছে ইনঅ্যাটেনশন হচ্ছে এটা আগে বললাম, একটা পার্টিকুলার সাইডে আর কি নেগলেক্ট, লাইক যে ডান পাশের সব দিকের প্রতি তাদের নেগলেক্ট। ধরলাম যে গাড়ি বাম পাশ থেকে আসতেছে, সেটা কেয়ারই করলো না, নেগলেক্ট করে গেল, এরকম কিছু ফিচার থাকতে পারে। বা এই ডান পাশের চুল সে আছড়াইলো না 7 দিনেও, কিন্তু এই বাম পাশেরটা ঠিক আছে, বাম পাশেরটা প্রত্যেক দিনে আছড়াইতেছে। এই টাইপের আর কি ফিচার্স অফ নেগলেক্ট অনেক সময় দেখা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন রিলেটেড কথাবার্তা গেল। এরপরে হচ্ছে আমরা কী টেস্ট করে দেখব। আমাদের হচ্ছে ব্রেন গেল, ব্রেনের পরেই আমরা চেক করবো আমাদের আই। তো এইভাবে আমি মনে রাখি এক্সট্রা অকুলার অ্যাসেসমেন্ট কিছু আছে, আবার ইন্ট্রা অকুলার অ্যাসেসমেন্ট কিছু আছে। এক্সট্রা অকুলার মাসেলগুলি ঠিকমতো কাজ করতেছে কিনা, এটা হচ্ছে এইচ প্যাটার্নে আমরা মুভ করে দেখি আমাদের আঙুল। আর হচ্ছে ভিজুয়াল ফিল্ডস অ্যাসেস করে দেখি ক্রেনিয়াল 2 এর জন্য, আর এগুলি হচ্ছে ক্রেনিয়াল যেটা আগে বলছিলাম 3, 4, 6 এর জন্য অ্যাসেসমেন্টটা করা হয়। এরপরে হচ্ছে আমরা চোখ গেল, চোখের পর একটু নিচে নামলাম ফেশিয়াল পালসি আছে কিনা, সিমেট্রি ঠিক আছে কিনা। তারপর ফেসের নিচে নামলাম আমাদের 2টা লিম্ব। এখানে হচ্ছে আবার 5A 5B এরকম করে দেখাইছে, বেসিক্যালি হচ্ছে একটা লেফট আর একটা রাইটের জন্য। সো 5A হচ্ছে লেফট, 5B হচ্ছে রাইট আর্ম। আর্মের পর হচ্ছে লেগসে যাব, রাইট লেগ, লেফট লেগ, যে 6A 6B। বারে হচ্ছে তারা আর কি ইনস্ট্রাকশন দিচ্ছে ড্রিফটটা দেখার জন্য, এরকম করে 10 সেকেন্ড এরকম করে রাখার পর, জাগিয়ে রাখার পর কোনো লিম্ব সেটা হচ্ছে মুভ করতেছে কিনা এটা অ্যাসেস করে, এবং সেটার উপরে গ্রেডিং করা হয় যে কোনো ড্রিফট যদি না হয় ভালো, যদি ড্রিফট হয় কিন্তু বেশি দূর না যায়, মানে বেড পর্যন্ত না নামে, সেক্ষেত্রে হচ্ছে +1। যদি বেড হিট করে কিন্তু এটার এগেনস্টে রেজিস্ট করার ট্রাই করে তাহলে হচ্ছে 2। আর হচ্ছে কোনো এফোর্টই নেয়, ধাপ করে পড়ে যাইতেছে জাগানোর পর, তাইলে হচ্ছে 3। আর যদি পা জাগাইতেই না পারে তাইলে হচ্ছে 4। সো এরকমই আর কি ফর লেগস, ফর আর্মস দুইটাই। তো এরপরে হচ্ছে আমরা লিম্ব অ্যাটেক্সিয়া দেখি হচ্ছে সেরেবেলার লেশনের জন্য। একটা টেস্ট হচ্ছে ফিঙ্গার নোজ টেস্ট। এরকম করে এক্সামিনার তার আঙুলটা ধরে রাখে, আর যে পেশেন্ট সে তার নিজের ফিঙ্গার দিয়ে একবার নোজ টাচ করে, একবার হচ্ছে এক্সামিনারের ফিঙ্গার টাচ করে। এইভাবে আর কি তারা হচ্ছে কোঅর্ডিনেশন করতে পারে কিনা এটা অ্যাসেস করা হয়। আরেকটা টেস্ট হচ্ছে হিল শিন টেস্ট, সেটা হচ্ছে পায়ের হিল দিয়ে, এটা যদি পা ধরি এটা হচ্ছে তাদের টিবিয়া, তো হিল দিয়ে পুরা এই যে আমাদের প্যাটলা থেকে একদম পুরা অ্যাঙ্কেল পর্যন্ত সে ট্রেস করে নিয়ে যেতে পারে কিনা, এই জিনিসটা হচ্ছে টেস্ট করা হয়। এটা হচ্ছে কোঅর্ডিনেশন টেস্ট। সো এই টেস্টটা 4টা ইসেই করা হয়, আপার লিম্বের জন্য ফিঙ্গার নোজ টেস্ট, লোয়ার লিম্বের জন্য হিল শিন টেস্ট। এটা অ্যাটেক্সিয়া অ্যাসেস করা হয়। এরপরে হচ্ছে আমাদের মোটর শেষ হওয়ার পর আমাদের সেন্সরি টেস্টগুলি করা হয়, সেন্সরি লস আছে কি না, যদি মাইল্ড হয় মাইল্ড, এরকম করে আমরা স্কোর করা হয়। এটা হচ্ছে আউট অফ 42 মার্ক দেওয়া হয় এই 11টা টেস্টে। যদি 42-তে 0 to 5 থাকে তাহলে হচ্ছে ভালো আছে পেশেন্ট, স্ট্রোকের তেমন ফিচার্স নেই। 6 to 15 মনে হয়, 6 to 15 হচ্ছে বাজে মডারেট অবস্থা, আর 16-এর উপর হলে হচ্ছে বাজে অবস্থা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের র্যাপিড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, যদিও খুব একটা র্যাপিড হলো না। এরপরে আমরা স্ট্রোকে আসি। আর ক্লাসিফিকেশন, স্ট্রোক হচ্ছে একটা অ্যাকিউট ফোকাল ব্রেন ডিসফাংশন ডিউ টু ভাস্কুলার ডিজিজ।
এইটার ক্লাসিফিকেশনের আগে আসলে একটু প্যাথোফিজিওলজিটা বলা উচিত কিনা শিওর না, থাক ক্লাসিফিকেশনে আগে বলতেছি। তো স্ট্রোককে ফার্স্টলি আমরা ক্লাসিফাই করি যেহেতু একটা ভাস্কুলার ডিজিজের জন্য হচ্ছে কোন ভেসেলে ডিজিজটা হচ্ছে। হতে পারে আর্টেরিয়াল ভেসেলসে, হতে পারে ভেনাস ভেসেলসে, ম্যাক্সিমাম আর্টেরিয়াল ভেসেলসেই হয়। যদি আর্টেরিয়াল ভেসেলসে হয়ে থাকে দুইটা চেঞ্জ হতে পারে। একটা আর্টারি ধরলাম, এটা হচ্ছে একটা ব্রেনের এরিয়া যেটা আর্টারি সাপ্লাই করে। হতে পারে যে এইখানে রাপচার হয়েছে, সো ব্লাড এখান থেকে চলে আসতেছে এবং এখানে হচ্ছে প্রপার পারফিউশন হচ্ছে না। এতে দুইটা সমস্যা, এক তো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তেছে, দুই হচ্ছে এখানে সেরেব্রাল হাইপক্সিয়া হইতেছে। আরেকটা হতে পারে, অল্টারনেটিভ হতে পারে এখানে একটা থ্রোম্বোসিস ডেভেলপ করছে। সো এখানে ফ্লো ঠিক আছে, আর্টারিয়াল ইনট্যাক্ট আছে, বাট এখানে যাচ্ছে না ব্লাড, তো এখানেও সেরেব্রাল হাইপক্সিয়া হয়। তো এই আর কি। তো ইনফার্ক্টই মেইনলি হয়, মানে এই থ্রম্বোসিসের জন্যই মেইনলি সমস্যাটা হয় 85% কেসেস, আর হেমোরেজ হচ্ছে 15% অফ অল কেসেস। ইনফার্ক্ট হচ্ছে আবার ইনভলভ করতে পারে, মানে কোন সার্কুলেশনকে ইনভলভ করতেছে তার উপর বেস করে। এটা অ্যান্টেরিয়র সার্কুলেশন মানে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিকে এবং মিডল সেরেব্রাল আর্টারিকে ইনভলভ করতেছে, নাকি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যেটা হচ্ছে পিসিএ তাকে ইনভলভ করতেছে। মেইনলি হচ্ছে এসি অ্যান্ড এমসিএতেই সমস্যাগুলো হয় 65% অফ অল কেসেস। আর এখানে হচ্ছে 20%, 85%-এর পার্ট, তো 20% হচ্ছে এই পোস্টেরিয়রলি হয়। এখন এই অ্যান্টেরিয়র সার্কুলেশনকে আবার ক্যারোটিড ইনফার্কশনও বলে, কারণ হচ্ছে ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ এরা। আর পোস্টেরিয়র সার্কুলেশনকে ভার্টিব্রো বেজিলার সার্কুলেশন বলে, কারণ বেজিলার আর্টারি থেকে এরা আর কি অ্যারাইজ করে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা। তো এদের আবার হচ্ছে ক্লাসিফিকেশন আছে। অ্যান্টেরিয়র সার্কুলেশনের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম, একটা হচ্ছে পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম, আর হচ্ছে ল্যাকুনার অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম। এর মধ্যে পার্শিয়ালটাই রিলেটিভলি কমন, ল্যাকুনারও মোটামুটি ভালোই কমন। আর ভেস্টিবুলো ভার্টিব্রো ব্যাসিলার যেটা, এটা হচ্ছে জাস্ট পোস্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম, এইটা কোনো ব্রাঞ্চ নাই। আর হেমোরেজ হচ্ছে দুইটা ভাগে ভাগ করছে। হেমোরেজটা হতে পারে ব্রেন প্যারেনকাইমা ইনভলভ করে, আবার হতে পারে হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেস ইনভলভ করে। ব্রেন প্যারেনকাইমাতে যদি ব্লিডিং হয়, লাইক এখানে তো একটা মেইন আর্টারিগুলো ধরলাম ইন্টারনাল ক্যারোটিড, এর বিভিন্ন ব্রাঞ্চে তো ব্রেনকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতেছে। সো এমন হতে পারে যে এইসব কোনো জায়গায় লেশন হয়েছে, আবার পরে ব্রেনে ঢোকার আগেই লেশন হয়েছে। সো এখানে সাবঅ্যারাকনয়েড স্পেসেও চলে আসতে পারে, আবার ইন্ট্রাসেরেব্রাল লেশনও হতে পারে। সো ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজও থাকতে পারে ব্রেন প্যারেনকাইমাকে ইনভলভ করলে, আর সাবঅ্যারাকনয়েড স্পেস ইনভলভ করলে হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজও হতে পারে। এরপরে হচ্ছে ভেইনসের দিকে একটু আমরা নজর দিই। ভেনাস মেইনলি ইনফার্কশনের জন্যই হয়, সেকেন্ডারি টু হেমোরেজ, এবং এটা ভেনাস সিস্টেমকে ইনভলভ করে এবং সেন্ট্রাল ভেনাস থ্রোম্বোসিস হিসেবে প্রেজেন্ট করে। সো মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, ভেনাস সিস্টেমে ইনফার্ক্ট সেন্ট্রাল ভেনাস থ্রোম্বোসিসের জন্য অ্যারাইজ করে। এখন হচ্ছে এটা কজ কী কী হতে পারে। কজ হচ্ছে মেইনলি যেগুলি ইনফার্ক্ট রিলেটেড তারা হচ্ছে থ্রোম্বো এম্বোলিজমের জন্য হয়। সো ঘুরাই ফেরায় ওইটাই, প্রত্যেকটাই থ্রোম্বো এম্বোলিজমের জন্য হয়। আর যেটা হচ্ছে ইনফার্ক্ট সেটা হচ্ছে কোনো ভাস্কুলার ডিফেক্টের জন্য হয়, লাইক আর্টেরিওভেনাস ম্যালফরমেশন বা হচ্ছে কোনো অ্যানিউরিজম থাকলে যেটা প্রোন টু রাপচার, সেগুলির জন্য হয়। আর এখানে প্রত্যেকটাই হচ্ছে এম্বোলিজম বা থ্রোম্বোসিস। যেগুলি পার্শিয়ালের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে সেরেব্রাল স্মল ভেসেল ডিজিজ। এখানে লেখা আসে নাই স্মল ভেসেল ডিজিজ। এখন যেহেতু ছোট এরিয়া জুড়ে হচ্ছে পার্শিয়াল, সো স্মল ভেসেলে কোনো ডিজিজ হলেও, এটা রাপচার হলেও আর কি এরকম পার্শিয়াল সার্কুলেশনের সমস্যা হতে পারে, বাট মেইনলি হচ্ছে থ্রম্বো এম্বোলিজম। আর ইসের ক্ষেত্রে ইন্ট্রাসেরেব্রাল হেমারেজের ক্ষেত্রে এই সেরেব্রাল স্মল ভেসেল ডিজিজটা দেখা যায়, অ্যান্ড আদারওয়াইজ তো ওই ভাস্কুলার ডিফেক্টের জন্যই। আর যেহেতু ভেনাস স্ট্রোকটা ইনফ্রাকশনের জন্যই হয়, এটা থ্রম্বো এম্বোলিজমের জন্যই হয়, থ্রম্বোসিস ইনসিটু থেকে ডেভেলপ করে। এরপর আমরা কী কী রিস্ক ফ্যাক্টর আছে স্ট্রোকের সেটা নিয়ে একটু কথা বলার ট্রাই করি। রিস্ক ফ্যাক্টর মেইনলি আমরা অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য যেগুলি দেখছি সেগুলি অনেক বেশি পাবো, কারণ এগুলি হচ্ছে ইনফার্ক্ট, যে স্ট্রোকটা ইনফার্কশনের জন্য হচ্ছে ইসকেমিক স্ট্রোকটা, সেইটার প্রত্যেকটারই রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের সঙ্গে মিলবে, কারণ প্রত্যেকটাই হচ্ছে থ্রম্বো এম্বোলিজমের জন্য দায়ী। তো ফার্স্টলি আমাদের কিছু ফিক্সড রিস্ক ফ্যাক্টর, আবার কিছু আছে হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। ফিক্সডের মধ্যে আমরা গেস করতে পারতেছি এজ, সেক্স, মেলদের বেশি হয়, দেন হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কোনো জেনেটিক মিউটেশন আছে কিনা, যেরকম ক্যাডাসিল বা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে বেশি প্রিডিসপোজড, কারণ এখানে অ্যাবনর্মাল ফ্লো ক্রিয়েট হয়। আর এটা হচ্ছে একটা আর্টেরিওপ্যাথি ক্যাডাসিলটা, এটার ফুল ফর্ম সম্ভবত
সেরেব্রাল অটোজোমাল ডমিনেন্ট আর্টেরিওপ্যাথি উইথ সাবকর্টিক্যাল ইনফার্কটস অ্যান্ড লিউকোইনকেফেলোপ্যাথি, খুব সম্ভবত এটার নাম, এটা বিশাল একটা নাম। তো এইটার জন্য আর কি স্ট্রোক প্রিডিসপোজিশন বেড়ে যায়। আর ফ্যামিলি হিস্ট্রি অফ স্ট্রোক যদি থাকে বা প্রিভিয়াস পার্সোনাল হিস্ট্রি অফ এমআই, স্ট্রোক অ্যান্ড পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এটা চেঞ্জ করার কোনো উপায় নেই, যেটা প্রিভিয়াসলি হিস্ট্রি হয়ে গেছে, তো সেটা হচ্ছে ফিক্সড রিস্ক ফ্যাক্টর। মডিফায়েবলের মধ্যে সে যদি স্মোকার হয়, তার হচ্ছে যদি হাই ব্লাড প্রেশার থাকে, হাই কোলেস্ট্রল লেভেলস থাকে, ডায়াবেটিস থাকে, দেন হচ্ছে তার কিডনি ডিজিজ থাকে, স্মোকিংয়ের সাথে মনে রাখতে পারে অ্যালকোহল ইনটেকের ইতিহাস আছে, তার ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতেছে, এইগুলি হচ্ছে, তারপর ড্রাগ অ্যাবিউজার, সে কোকেন করতেছে, এগুলো হচ্ছে সে কমনলি করতে পারে। এছাড়া হচ্ছে আমরা একবারে মনে রাখি কিছু কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিফেক্ট, ইন সাম সেন্স এই এলডিএলটাও তার মধ্যে পড়তেছে। তাছাড়া আমার স্পেসিফিক্যালি হচ্ছে হার্ট ডিজিজের মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রোকের কজ হিসাবে। দেন হচ্ছে সিসিএফ, যেটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের হিস্ট্রি আছে কিনা, আমরা ইসের সময় দেখছিলাম ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের সময়, এখানে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা পালসে চেক করছিলাম, আর হচ্ছে ব্লাড প্রেশারে আমরা মাইট্রাল স্টেনোসিস ছাড়া আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের মারমার আছে কিনা এটা চেক করছিলাম। আবার হচ্ছে অর্গানোমেগালি দেখছিলাম, যেটা হচ্ছে রাইট হার্ট ফেলিয়ারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে, বা পালমোনারি ইডিমা হচ্ছে আবার লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে। এগুলো স্ট্রোকের জন্য রিস্ক ফ্যাক্টর। আরেকটা আমাদের কী বলে রিস্ক ফ্যাক্টর কার্ডিওভাস্কুলার সিস্টেমের সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া হওয়ার জন্য যে সমস্যাটা হয়, পলিসাইথেমিয়া হলে ব্লাড ফ্লো বেড়ে যায়, অ্যাবনর্মাল ব্লাড ফ্লোয়ের চান্সও বেড়ে যায়, অ্যান্ড সেখান থেকে হচ্ছে থ্রম্বোএম্বোলিজমের রিস্কটা বেড়ে যায়। সো এই হচ্ছে আমাদের স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরস। এরপরে আমরা আসি আমাদের বহুল প্রতীক্ষিত স্ট্রোকের প্যাথোফিজিওলজি। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এটা হচ্ছে কোনো কারণে সেরেব্রাল আর্টারি যদি অক্লুশন হয়, সেটা হতে পারে হেমোরেজের জন্য, হতে পারে ইনফার্ক্টের জন্য। ইনফার্ক্টের জন্যই মেনলি অক্লুশন হয়, হেমোরেজের জন্য অক্লুশন বলা ঠিক না, বাট এখানে যে রিডিউসড গ্লুকোজ, অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস টু টিস্যু, এটা ঠিকই আছে। সো বেসিক্যালি এইখান থেকে শুরু করাটাই মোর ইনক্লুসিভ। তো রিডিউসড অক্সিজেন, গ্লুকোজ অ্যান্ড নিউট্রিয়েন্টস টু টিস্যু হওয়ার কারণে হচ্ছে নিউরোনাল ফাংশন রিডিউসড হয়, এবং ইনিশিয়ালি কোল্যাটারাল ভেসেলসরা ডাইলেট করে ব্লাড ফ্লোটাকে মেনটেন করার ট্রাই করে, কিন্তু ব্লাড ফ্লো মেনটেন করলেও নিউরনাল টিস্যুটা সার্ভাইভ করে, কিন্তু তাদের নর্মাল ফাংশনগুলি ফুল ফোর্সে আর কাজ করতে পারে না। সো টিস্যুগুলি ইনঅ্যাক্টিভ থাকে বাট অ্যালাইভ থাকে ইনিশিয়াল স্টেজেসে, এবং লেট স্টেজেসে যেটা হয়, কোল্যাটারালসগুলি ফেল করে, আর সাপ্লাই দিয়ে কুলাতে পারে না, অথবা এন্ডোজেনাস থ্রোম্বোলাইসিস, যদি এখানে থ্রম্বাস ফর্ম হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে থ্রোম্বোলাইসিস যে প্রক্রিয়াগুলি, এগুলি ওদের রিমুভ করার ট্রাই করে, বাট এটা যদি কোনো কারণে ফেল করে, ইম্পেয়ার্ড হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি নেক্রোসিস ডেভেলপ করে, এবং নেক্রোসিসের একটা পর্যায়ে ইডিমা ডেভেলপ করে, যেটা সিভিয়ার রূপ নিলে হচ্ছে রেইজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার দেখা যায়। ওকে, এরপরে হচ্ছে কি ডিফারেন্সিয়ালস থাকতে পারে একটা স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে। এখানে এস দিয়ে অনেকগুলো আমরা মনে রাখতে পারি। সিজার, ফোকাল সিজার, দেন হচ্ছে ফোকাল সিজার, সিনকোপ, সেপসিস, সাবডিউরাল হেমাটোমা, এরকম 4টা মনে রাখলাম। তারপর হচ্ছে স্ক্লেরোসিস দিয়ে আবার একটা পয়েন্ট বাড়াইতে পারে, স্ক্লেরোসিস, যদিও এটা অ্যাডভাইস না। এর চেয়ে আমরা হচ্ছে আরও মনে রাখতে পারি মাইগ্রেনেও মাথা ব্যথা হয়। তারপর হচ্ছে ভার্টাইগো উইথ ডিউ টু ল্যাবিরিন্থোপ্যাথি, এটাও মাথা ব্যথার কারণ। ব্রেন টিউমার মাথা ব্যথার কারণ। দেন হচ্ছে হেমিপ্যারেসিস যেগুলো ডেভেলপ করে, সেগুলো হচ্ছে নিউরোপ্যাথির জন্য হতে পারে, আবার স্ট্রোকের জন্য হতে পারে। সো এগুলো হচ্ছে সব ডিফারেন্সিয়ালস। আমি যদি সোজা ভাষায় আবার একটু রিক্যাপ করি, আমাদের ব্রেইনের তো একটা ফোকাল এরিয়া লসের জন্যই হচ্ছে স্ট্রোকটা ডেভেলপ করতেছে। সো অন্য যেসব সমস্যায় আমাদের ব্রেইনের ফাংশনগুলি অ্যাপারেন্টলি লস্ট হয়েছে মনে করা হয়, যেরকম হচ্ছে সিজারে হচ্ছে একটা এরিয়া জুড়ে হতে পারে, ফাংশন লস্ট হতে পারে, উইকনেস ডেভেলপ করতে পারে, কারণ হচ্ছে ব্রেইনের সেই এরিয়াটার মোটর ফাংশনস ইম্পেয়ার্ড। তারপরে হচ্ছে ইসের ক্ষেত্রে আমরা যদি মাল্টিপল স্ক্লেরোসিস এবং মাইলিনেশন ডিসঅর্ডারগুলোর কথা বলি, এক্ষেত্রেও মোটর ফাংশনগুলো লস্ট হতে পারে, নিউরোপ্যাথিতে মোটর ফাংশনগুলো লস্ট হতে পারে। তারপর হচ্ছে স্ট্রোকের একটা পেশেন্টের আনকনশাসনেস থাকে, যেটা হচ্ছে সিনকোপ এবং সেপসিস উইথ ডেলিরিয়ামে দেখা যায়। স্ট্রোকের পেশেন্টের বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাইপারটেনশনের জন্য মাথা ব্যথা থাকে, এর জন্য স্ট্রোক পেশেন্টেরও মাথা ব্যথার ইতিহাস থাকতে পারে, যেটা মাইগ্রেন উইথ অরার সাথে ওভারল্যাপ করে। আবার মাইগ্রেন উইথ অরা যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে অনেক ভিজুয়াল হ্যালুসিনেশন এইসবও দেখা যায়, যেটা আর কি ব্রেইনের একটা ডিসঅর্ডারকে ইন্ডিকেট করতে পারে।
আর যেটা বললাম মাথা ব্যথা, মাথা ঘোরানো, এগুলি এবং ইভেন হিস্ট্রি অফ আনকনশাসনেস, এগুলো তো ভার্টাইগোতেও থাকতে পারে। ব্রেন টিউমারে হচ্ছে মাথা ব্যথা এবং ফোকাল ব্রেনের ফাংশন লস দেখা দিতে পারে, সো এটাও একটা সমস্যা। সাবডিউরাল হেমাটোমা সেম, ব্রেনের একটা এরিয়া অকুপাই করে রাখছে, সো এখানেও সমস্যা হতে পারে। তো মোটামুটি এইগুলি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়ালস। এরপর আমরা ক্লিনিক্যাল ফিচার্স অফ এ স্ট্রোক পেশেন্টে আসি, যদিও আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি স্লাইডেই। তারপরে আমরা একটু বলি, এখানে ইম্পর্টেন্ট টু নোট হচ্ছে স্ট্রোকের অনসেটটা র্যাপিড হয়, একদম অ্যাকিউট একটা অনসেট, এবং উইদিন মিনিটস এটা প্রোগ্রেস করে ফেলে। এবং এইগুলির ফিচার্স হচ্ছে নেগেটিভ সিমটম লাইক লস অফ ফাংশন, লস অফ সেন্সেশন। এই জিনিসগুলি একটা স্ট্রোকের যে বিভিন্ন ডিফারেন্সিয়াল সেগুলি থেকে ডিডি ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম কেসেসেই লাইক মাইগ্রেন টাইগ্রেনের কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে ক্রনিক অনসেট এবং হচ্ছে প্রোগ্রেশনটাও আওয়ার্স টু ডেজ বসে চেঞ্জ হয়, এবং মেইনলি এদের পজিটিভ সিমটম দেখা দেয়। তো এইগুলি যদি থাকে সেক্ষেত্রে স্ট্রোকের ডায়াগনোসিসটা উইক হয়ে যায়। ছাড়া যে সমস্যাগুলি ডেভেলপ করে এগুলি হচ্ছে যে এরিয়াটা ইনভলভড ব্রেনের সেটার উপর ডিপেন্ড করে, লাইক সেরেব্রাল হেমিসফিয়ারের লেশন, যে এরিয়াটা ডিফেক্ট করতেছে সেই এরিয়ার সমস্যা। সেরেবেলার লেশনের জন্য সেরেব্রামের যে ফাংশনগুলো এগুলি ইম্পেয়ার্ড হয়ে যাবে। লস অফ কনসাসনেসটা আবার অন্য, হচ্ছে ব্রেনের যদি একটা লার্জ ভলিউম লেশন হয় সেক্ষেত্রে হচ্ছে কনসাসনেসটা মেনটেন করতে পারে না, হাইপক্সিক হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ব্রেনের ফাংশন লস, পেশেন্ট হচ্ছে আনকনশিয়াস হয়ে যায়। তো হাইপক্সিক স্ট্রোক, দেন হচ্ছে অবস্ট্রাকটিভ হাইড্রোসেফালাস, সিভিয়ার নিউমোনিয়া, এসব ক্ষেত্রে এরকম লস অফ কনসাসনেস দেখা যায় অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রোক। এরপর হচ্ছে সিভিয়ার হেডেক অ্যান্ড ভমিটিং, যেটা বললাম এটা হচ্ছে শুরুতে পাওয়া যায়, পার্টিকুলারলি ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ যদি হয়ে থাকে এক্ষেত্রে বেশি ইন্ডিকেটেড। বিভিন্ন ভাস্কুলার ডিসঅর্ডার লাইক জায়েন্ট সেল আর্টারাইটিস এবং আর্টেরিয়াল ডিসেকশনেও এটা দেখা যেতে পারে। সো সিভিয়ার হেডেক অ্যান্ড ভমিটিংটা হচ্ছে আমাদের স্ট্রোকের ক্লাসিফিকেশনে হেল্প করতেছে। এটা মোর লাইকলি হেমোরেজিক স্ট্রোক রাদার দেন ইস্কেমিক স্ট্রোক।